মনিরা শারমিন, আপনার কাছে আসি। আপনার সংরক্ষিত আসনে আপনি যে নির্বাচন করতে সংরক্ষিত আসনে যেখানে গেলেন, মনোনয়ন আপনি সাবমিট করলেন, সে বিষয়ে একটু আমি শুনবো যে আপনি এখন আপিল করতে চাইছেন। দু একটি অভিযোগ আপনার সামনে বিষয়ে এসছে, আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম, সেই বিষয়গুলো ক্লারিফিকেশনটা শুনবো আপনার কাছ থেকে। তার আগে একটি প্রশ্ন, যে আপনি আমাদের অনুষ্ঠানে এসেই কিন্তু বলেছিলেন যে জামাত এবং এনসিপি জোট থেকে আপনি কখনো সংরক্ষিত আসনে যাবেন না, এমনকি এই জোট যদি থাকে আপনি উচ্চকক্ষেও আপনাকে বললে যাবেন না। কিন্তু এই যে আপনার সিদ্ধান্ত থেকে সরে গিয়ে আপনি যখন সুযোগটা এলো আপনি যাওয়ার চেষ্টা করলেন, এটা আপনি কি ব্যাখ্যা দেবেন? দেখেন, যেই সময়ে এটা বললাম সেই সময় তো আসলে আমাদের 6 জন এমপি সংসদে না, এবং বিএনপি তখনও কিন্তু সংস্কারের পক্ষে, মানে সংস্কারের জন্য তারা আন্তরিক এবং হ্যাঁর পক্ষে প্রচারণা করছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, যখন আসলে এই নির্বাচনটা হলো এবং আমাদের 6 জন সংসদে গেল, আমাদের দল মেইন হচ্ছে একজনের রাজনীতি আসলে কি, আমার দলের পক্ষে কথা বলবার রাজনীতি। সুতরাং এখন আমার দলের 6 জন এমপি সংসদে, এবং সেই জায়গাতে যে সংস্কারের যে এজেন্ডাটা আমাদের আছে সেটা কিন্তু একটা আদায় করে নেবার বিষয়। এবং আমরা কিন্তু দেখছি প্রথম দিন থেকে এই বিএনপির সরকার, তারা কিন্তু এই আমি যদি বলি যে সংবিধান সংস্কার সভাতে তারা ওত নিলেন না, এবং পরবর্তীতে কিন্তু এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্লাস গণভোটকে অবৈধ বলা, এবং সব কিছু মিলিয়ে কিন্তু এক ধরনের সিচুয়েশন তৈরি হয়েছে। সেই জায়গায় আমার দলের পক্ষ থেকে আমাকে মনোনীত করা, কারণ আমি প্রথম থেকে সংস্কার নিয়ে অনেক বেশি আলাপ আলোচনার মধ্যে ছিলাম, এবং এই সংস্কার নিয়ে যে আসলে এজেন্ডাগুলো সেগুলো আমি আমার দলের পক্ষ থেকে এগিয়ে নিয়ে গেছি। সেই জায়গা থেকে এটা একটা সিদ্ধান্তের মনোনয়ন আপনি যাবেন না সেটা আপনি বলেছিলেন, মনোনয়ন আপনার দল থেকে দিবে, আগেও তো আপনার সেই সম্ভাবনা ছিল যে আপনাকে দল থেকে মনোনয়ন দিতে পারে, কিন্তু আপনার দলের পক্ষে কি আমি কথা বলবার যদি সুযোগ থাকে আমার দলের পক্ষে, তাহলে কি আমি যাব না? তাহলে সেদিন কেন মনে হলো যে আমি যাব না? এবং এখানে হচ্ছে জামাত এনসিপি জোটের কথা আপনি বলছেন, আমাকে কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছে এনসিপি থেকে। না, আপনি আমাকে বলেছিলেন যে জামাতের সাথে যদি এই জোট যদি থাকে, জোট থেকে আমি যাব না, সেরকমই কথা ছিল। আপনারা যে আসনটা পেয়েছেন তো জোট থেকেই, জোটের সাথে নির্বাচন করেই তো আপনারা পেয়েছেন, সেই জন্যই প্রশ্নটা। বিষয়টা হচ্ছে যে জামাতের সাথে তো আমাদের এই জোটটা, পরবর্তীতে তো এই জোটটা তো টেনে এখন পর্যন্ত সেই জোটটা আছে, এবং ভবিষ্যতেও আমরা দেখার চেষ্টা করছি যে কত দূর পর্যন্ত এই জোটটা নিয়ে যাওয়া যায়, যেহেতু নির্বাচনী জোট এবং কৌশলগত একটা জোট আমাদের আছে এখনো। সেই জায়গা থেকে তো আমাদের, এবং প্রথম দিকে তো যেই সময় আমি এই কথাটা বলেছিলাম আমাদের দলের অনেকেই পদত্যাগ করেছিল এবং অনেকে নিষ্ক্রিয় থেকেছে, এবং সেই সময় আমারও এক ধরনের অবস্থান ছিল এই জামাতের মুখপাত্র দায়িত্ব পালন করলেন। এক্স্যাক্টলি, তখন আমি নির্বাচন পরিচালনা থেকে শুরু করে একেবারে এই নির্বাচনের কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব আমার পালন করতে হয়েছে। সুতরাং সেই জায়গায় আমার দলের পক্ষে কিন্তু আমার একটা অবস্থান নিতে হয়েছে। সেইখান থেকে আমার দলের পক্ষে কথা বলবার যে এখন যদি কোনো সুযোগ তৈরি হয় বা পরেও যদি কোনো সুযোগ তৈরি হয়, সেটা তো অবশ্যই আমার দলের পক্ষে আমার সেই স্ট্যান্ডটা থাকবে। তো সেই জায়গায় আসলে দলকে আরো শক্তিশালী করার জন্য, দেখেন আপনি কিন্তু এটা শুনেছেন, সেদিনকে আপনার প্রয়োজনীয়তা ছিল না দলকে শক্তিশালী করার জন্য? সেদিনও তো আসলে আমি, তারপরেও তো আমি কিন্তু মানে সেই সময়কার যে প্রেক্ষাপট, তারপরে কিন্তু আমি দলের পক্ষেই কাজ করেছি, আমরা দল থেকে পদত্যাগ করিনি। এবং আরো একটি বিষয় আমি একটু বলতে চাই, আমি একটু শেষ করি, সেটা হচ্ছে যে যখন দলের পক্ষে আমার সেই সময় যখন আরো অনেকেই পদত্যাগ করছিল, সেই সময় তো আসলে আমার দলের পক্ষে কাজ করবার একটা সুযোগ তৈরি হয়েছিল, এবং সেই জায়গায় কিন্তু আমি কাজ করেছিলাম। এবং এর পরবর্তীতে এখন আমার যে 6 জন যারা আছেন এমপি, তাদের সাথে যদি আরো আমাদের দলের যারা, তারা যদি যায়, সেখানে অবশ্যই আমাদের, সেটা আমি হই বা অন্য যে কেউ হয়, যদি এনসিপির লোক যদি যাওয়ার সুযোগ তৈরি হয়, সেটা কিন্তু আমার দলের পক্ষে ভালো। এবং আরেকটা জিনিস কিন্তু আপনার নোট করতে হবে, সেটা হচ্ছে যে আপনি বিএনপির পক্ষ থেকেও বা স্বতন্ত্র অনেক যারা এমপি আছে তাদের পক্ষ থেকেও কিন্তু আমরা এই কথা শুনেছি যে এই সংসদে বিরোধী দল হিসেবে এনসিপি কিন্তু একটা বোল্ড ভূমিকা পালন করছে। সেই জায়গায় এনসিপির এই 6 জন কিন্তু অনেক বেশি ভাইব্রেন্ট। তো সেখানে আমি মনে করি যে এনসিপির যারা আরো আছে, এনসিপির সদস্য, তাদের কিন্তু সংসদে নিতে পারলে সেটা আমাদের অবশ্যই আমাদের দলের জন্য ভালো। সেটা ঠিক আছে, সেটা একটা ভিন্ন আলাপ, কিন্তু আমি আপনার ফিলিং থেকে যে জামাতের জোটে থাকবো না, তারপর আপনি থাকলেন এবং মুখপাত্র হলেন এই জোটের, তারপর আমি এই জোটের থেকে যাব না, একটু ভুল আছে। দেখেন, এটা আমি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির
আমি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছি, সুতরাং জোটের মুখপাত্র বলবার কিন্তু কোনো সুযোগ নেই। আমি প্রতিটা সময়ই আমার দলের পক্ষ থেকে আমি আমার এনসিপি জোটে থেকে নির্বাচন করেছে এবং সেখানে জামাতকেও যেসব জায়গায় সহযোগিতা করতে হয়েছে। আমার একটা প্রশ্ন আছে, আপনি বলছেন যে সংস্কারের জন্য আপনি শেষ পর্যন্ত গেছেন, কিন্তু আপনাদের দলের একজন নেতা তিনি বলেছিলেন একসময় জোটে যাওয়ার আগে যে জামাত সংস্কারের কথা মুখে বলে, অন্তরে ধারণ করে না। আমি একটু এটার সাথে একটু নোট দিই, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই অভ্যুত্থানের আগে কখনো জামাতের কাছ থেকে এরকম সংস্কারের প্রস্তাবনা শুনি নাই। এর পরবর্তীতেই জামাত যতটুকু সংস্কারের কথা বলছে, আপনার মন্তব্য শুনি। আচ্ছা, এখানে হচ্ছে আমি যদি বলি সেটা হলো, দেখেন এনসিপি কিন্তু সংস্কারের পক্ষে। এনসিপির যে 5 আগস্ট পরবর্তী সময় আমাদের দলের যে 3টি এজেন্ডা, সেই 3টি এজেন্ডার মধ্যে কিন্তু একটি বড় এজেন্ডা হচ্ছে সংস্কার, এবং এই সংস্কার নিয়ে কিন্তু আমরা ঐকমত্য কমিশনে দীর্ঘ আলাপ আলোচনা করেছি এবং সেখানে আমাদের একটা অবস্থান দাঁড়িয়েছে, এবং বাংলাদেশের মানুষের কাছে এনসিপি যে সংস্কারপন্থী একটা দল, এটি কিন্তু এস্টাবলিশ হয়েছে এখন। এবং আমি যদি বলি যে জামাতের পক্ষ থেকে তারাও কিন্তু অনেক ক্ষেত্রে এই সংস্কারের পক্ষে কথাবার্তা বলেছে ঐকমত্য কমিশন তখনও বলেছে, যখন আপনাদের নেতাই কমেন্টটা করলেন যে জামাত সংস্কারের কথা মুখে বলে অন্তরে ধারণ করে না, এখনো অনেকে মনে করে যে জামাত সংস্কারকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে। তো সেই জায়গা থেকে দেখেন অনেক আমরা এই কথাটা কোন প্রেক্ষাপটে বলা হয়েছিল সেটা আপনার দেখতে হবে। সেটা হচ্ছে যে আমাদের একসময় বলেছিল যে আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কথা, এবং তারা বলেছিল যে উচ্চ কক্ষে আমরা বলছিলাম যে পিয়ার রিপ্রেজেন্টেশন হিসেবে হচ্ছে নির্বাচনের কথা, এবং তারা বলছিল নিম্ন কক্ষেও এভাবে আসনের ভিত্তিতে যাতে হচ্ছে রিপ্রেজেন্টেশন হয়। তো সেই জায়গায় আমরা বিরোধিতা করেছিলাম, কারণ আমাদের কথা হচ্ছে যে আমরা উচ্চ কক্ষে পিয়ার চাই, আমরা নিম্ন কক্ষে পিয়ার চাই না। সেজন্য ঢালাওভাবে বলে দেয়া যে জামাত সংস্কারের কথা মুখে বলে। না, দেখেন পরবর্তীতে তো একটা রাজনৈতিক দলের তো বিভিন্ন সময় তারা তাদের অবস্থান চেঞ্জ করে, এবং এই জায়গায় কিন্তু আমরা ছাড়া, এনসিপি ছাড়া একমাত্র জামাতকেই পেয়েছি যে এই সংস্কারের পক্ষে, কিন্তু জামাতকেও যতটা পেয়েছি বিএনপিকে তো ততটাও পাইনি। বিএনপি তো আসলে প্রথম থেকেই দেখা গেছে যে তারা এই গণভোটের পক্ষে ক্যাম্পেইন করে এখন বলছে গণভোট কে, মানে গণভোট কি অবৈধ কিনা সেই প্রশ্ন কিন্তু তারা তুলছে। সুতরাং সেই জায়গা থেকে জাতীয় স্বার্থে আমাদের যেই শুধুমাত্র কিন্তু দেখেন আপনি জামাতের কথা বলছেন, জামাতের এই এনসিপি জামাতের এই 11 দলীয় জোটে কিন্তু আরো বেশ কিছু দল আছে যারাও কিন্তু আসলে এই সংস্কারের পক্ষে কথা বলেছে। আমি আমাকে অন্য টপিকে যেতে হবে। আমি একটা ছোট দুটো প্রশ্ন আছে আপনাকে নিয়ে আলোচনা হচ্ছে, এই প্রশ্নগুলো আমি তুলিনি, একজন এনসিপির অন্য নেতাকেও আমি করিনি, আমি আপনার কাছ থেকেই শুনতে চাই যে আপনি ব্যাংকের অফিসার থাকা অবস্থায় এনসিপির রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছেন, পদধারী হয়েছেন, এবং ঠিক মতো অফিসও করতেন না। অসুস্থতার মিথ্যা কারণ দেখিয়ে আপনি অফিসে যাননি, একাধিক স্টক শো করেছেন, সেই সময় চাকরিতে না এসে টানা আপনি 15 মাস বেতন নিয়েছেন, এই অভিযোগগুলো আছে। আরেকটি অভিযোগ আছে, ছাত্রলীগের নেতার মাধ্যমে ঢাকাতে আপনি অবৈধভাবে পোস্টিং নিয়েছিলেন। আপনার কাছে আচ্ছা, দেখেন আপনি আসলে মনে হয় কোনো বিএনপি অ্যাক্টিভিস্ট একজন, যিনি বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবার, এবং মনোনয়ন পেলে সম্ভবত উনি সাংবাদিকতা ছেড়ে দিবেন, তার পোস্টটি হচ্ছে উল্লেখ করলেন, যেখানে আসলে মানে সত্য মিথ্যা, আসলে সত্যের থেকে মিথ্যা কতটা সেটা একটা মানে আলোচনার একটা বিষয়। সেটা হচ্ছে যে প্রথমত আমি যখন আসলে এই চাকরিটা করি সেটা হচ্ছে আমি মানে কোনো ছাত্রলীগ নেতা কেন, আমি একদমই যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিষয়, একজনের বদলি হওয়ার যে সিস্টেম, সেই সিস্টেমেই আসলে বদলি হয়েছি। ছাত্রলীগ নেতার কোনো সহযোগিতায় বদলি হওয়ার কোনো সুযোগ নেই প্রথমত, এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমি এখানে যখন আসলে এনসিপি গঠিত হয় আমি তখনই আমার প্রতিষ্ঠানে মৌখিকভাবে বলে দিয়েছিলাম যে আমি আসলে চাকরি ছাড়তে চাই। সুতরাং চাকরি ছাড়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে আসলে আমি এই চাকরিটা ছেড়েছি, এবং এখানে একটা ব্যাপার যে আমি মাঝখানে কিছুদিন অসুস্থ ছিলাম, সেই জন্য আমি আমার সিক লিভ সেটা নিয়েছি, কিন্তু সেটাকে আসলে নানানভাবে রংচং মাখিয়ে আসলে বলবার চেষ্টা করা হলেই যে সেটা সত্য হবে বিষয়টা আসলে সেরকম নয়, কারণ এটা একটা প্রসেস থাকে, সেই প্রসেসের মধ্যে আসলে আপনি বলছেন যেটা সম্পূর্ণ অসত্য, আপনি এটা বলতে চাইছেন।